প্রত্যাশা অপ্রস্তুত ভাবকা টিয়ে পরপর মুখে হাসি টেনে এনে মজা করে বলল, ওহ হো আনিশা, আমাকে এলার্ট করাই, তোমাকে তো একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। চকলেট দিলে যে ভ লেগে যায়, এটা তো একেবারেই জানতাম না। ধুর, কি বিপদই না হতো বলো। আনিশা গম্ভীর মুখে মাথা নেড়ে পাকা সুরে বলল, আমি জানি তো সব, তাই তোমাকে বারণ করেছি। বাহ, তাহলে তোমাকেই আমার সিক্রেট গার্ড বানিয়ে রাখলাম। এভাবে সবসময় এলার্ট করবে, ঠিক আছে? আনিশা গালে হাত রেখে ভেবে বলল, ঠিক আছে, তবে এক শর্তে, আমাকে আইসক্রিম দিতে হবে। নিভান বলল, এই আনি বুড়ি এবার হবে না? এখন আমি নিজে তোকে লিশে দিব। আনিশা নাকমুখ কুচকে বলল, উফফো, বড় দাদান, নতুন ভাবি তো ভালোবেসে দিবে। ভালোবেসে দিলে হয় না। শুনেছ তুমি, নিজের বেলায় 16.5 আনা, না? ড্রয়িং রুমে গল্প আর নাস্তার আড্ডায় জমে উঠেছে আজকের সন্ধ্যা। নামাজ শেষে নিহারিকা চুপচাপ রুম থেকে বেরিয়ে এলেন। খানিকটা দূরে দাঁড়িয়ে ড্রয়িং রুমে হাসিমুখে বসা ছেলে বৌমাদের দিকে তাকিয়ে বুকের ভেতরটা হঠাৎ হালকা কেঁপে উঠল। দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো অনিচ্ছা সত্ত্বেও। তন্মধ্যে কাঁধে কারো হাতের আলতো স্পর্শে খানিকটা চমকে পেছনে ফিরে তাকালেন। শর্মিলা দাঁড়িয়ে, মুখে আলতো হাসি। কিছু ভাবছিলে আপা? না তো, কিছু না। কেন? শর্মিলা জানে, নিহারিকা কিছু লুকোচ্ছেন। সরাসরি বললেন না বটে, কিন্তু চোখের ভাষা বলে দিচ্ছে ভেতরের অস্থিরতা। সামনে তাকিয়ে শর্মিলা শান্ত স্বরে বলল, ঈশ্বস, এত বড় পরিপূর্ণ একটা সংসার, তবুও কোথায় যেন একটা শূন্যতা থেকে গেছে। নিবিড় আর ওর বউ বাচ্চা থাকলে যেন পুরোটা ঠিক পূর্ণ হতো। তুমি যতই মুখে কিছু বলো না কেন, আজ তোমার চোখে ওর অভাবটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপা। নিহারিকার চোয়াল শক্ত হয়ে উঠল, কণ্ঠস্বর রুক্ষ হয়ে এল, তুই ভুল বুঝেছিস ছোট, আমার কখনোই ওর কথা মনে পড়ে না। বছর আগেই মনের ভেতর থেকে মুছে ফেলেছি, আমার আরেকটা সন্তান ছিল। যেদিন আমার অমতে বিয়ে করল, সেদিনই আমার কাছে ও পর হয়ে গেছে। তারপর আর যা যা করল, তাতে আমি নিশ্চিত ওর কাছে পরিবার বলে কিছু ছিল না। বাবার জীবন সংকট মুহূর্তেও একবার ফিরে তাকাল না। মা গেলেও মনে হয় না খাটিয়া ধরতে আসত, জানাজাতে থাকত, এক মুঠো মাটি দিত। বউ আর শাশুড়ির জন্য যে ছেলে মা বাবাকে ত্যাগ করে, তার জন্মদাত্রী বলতেও নিজেকে না লাগে। শর্মিলা ধীরে ধীরে বলল, আপা, ও ছোট ছিল, কতই বা আর বয়স, একটা ভুল না হয় করেই ফেলেছে। কিন্তু সেই এক ভুলের জন্য সারাজীবন তুমি ওকে মাফ করবে না? আর আমরা চোখের সামনে যেটা দেখি আর যা জানি, সেটা সবসময় সত্যি নাও হতে পারে। কোনটা সত্যি না ছোট? অমতে গিয়ে ওই মহিলার মেয়েকে বিয়ে করল। তারপর আমি রেগে বললাম কখনো যোগাযোগ করিস না। ও শুধু আমার রাগটাই দেখল, মায়ের মনটা বুঝল না। আর এখন শুনছি, ওর তো হয়েছে। তবে আমি অবাক হই না। যে মেয়ের জন্য পরিবার ত্যাগ করল, সে তো এমনই একটা পরিবার থেকে এসেছে। শুধু কষ্ট লাগে, আমারই সন্তান আজ এক ব্যর্থ মানুষের নাম। একটু থেমে শর্মিলার হাত দুটো চেপে ধরলেন নিহারিকা। কণ্ঠে করুণ অনুরোধ, দয়া করে, কেউ আর ওর হয়ে আমার সামনে কিছু বলিস না। শর্মিলা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, মনেমনে ভাবলেন, আবিরের বাবা বলল, নীরব ওদের সঙ্গে যোগাযোগ রাখে। আপা হয়তো সেটা জানে না, জানলে নিশ্চয়ই বাধা দিত, তাই হয়তো নীরব বলেনি। আনিশার কোল্ড অ্যালার্জি থাকার জন্য সম্প্রতি ডক্টর -4 ওষুধ দিয়েছে। কিন্তু সমস্যা একটাই, আনিশা বড়ি ছুঁয়েও দেখে না। ওর কাছে বড়ি যেন সের চেয়েও ভয়ঙ্কর। সিরাপ হলে তাও চোখ বুজে এক চামচ খায়। শর্মিলা খানিকক্ষণ ধরে মেয়ের সাথে পেরে না উঠে, হাল ছেড়ে রাগের মাথায় উঠে চলে যাচ্ছিল। প্রত্যাশা লাফিয়ে উঠে কাছে গিয়ে বলল, আন্টি, প্লিজ ওয়েট, আমার একটু কারিশমা দেখুন তো। আমি এক্ষুনি আনিশাকে বড়িটা খাওয়িয়ে দিচ্ছি। শর্মিলা অবিশ্বাসের চোখে চেয়ে থাকলেও প্রত্যাশার দৃঢ় আত্মবিশ্বাসে বাধা দিল না। প্রত্যাশা ওষুধের পাতাটা নিয়ে একেবারে ডাইনিং টেবিলের ফলের ঝুড়ি থেকে একটা ব্যানানা নিয়ে বড়িটা মাঝ বরাবর চেপে রাখল। শর্মিলার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বাহ, দারুণ তো, মাথায় আসেনি আমার। ও তো কলা খুব ভালোবাসে। এইভাবে যদি ওষুধটা খাওয়ানো যায়, তাহলে মন্দ হয় না। আনিশা সোফায় বসে ফোনে কার্টুন দেখছিল। প্রত্যাশা সামনে গিয়ে মিষ্টি গলায় বলল, আনিশা, দেখো তো আমি তোমার জন্য কত মজার ব্যানানা এনেছি। আনিশা খুশিমনে হাতে নিল।
এর মধ্যে সোফার এক কোণে রাখা ফোনটা বাজতে লাগল দাঁড়ি। কোয়েলের কল দেখে প্রত্যাশা কথা বলতে একটু ফাঁকে যায়। তাড়াহুড়ো করে কথা শেষ করে এসে দেখে আনিশার খাওয়া শেষ। যাক বুদ্ধি কাজে লেগেছে দেখে প্রত্যাশা বেশ খুশিই হল। প্রত্যাশা হাসিমুখে আনিশাকে জিজ্ঞেস করল, আরে বাস, আনিশা এর মধ্যেই খাওয়া শেষ? তা পুরোটা খেয়েছিলে তো? টিভিতে স্পোর্টস দেখছিল নীরব। প্রত্যাশা গলা খাকারি দিয়ে বেশ ভাব নিয়ে বলল, উহুম উহুম, দেখলেন তো আমার কারিশমা। আপনারা বাড়ি শুদ্ধ লোক যেটা পারছিলেন না, আমি মিনিটের মধ্যেই সেটা করে দেখালাম। তুড়ি বাজানোর মতো। আনিশা যখন কিচ্ছুতেই ওষুধ খেতে রাজি হচ্ছিল না, সেই সময় নীরবও একটা ছোট্ট চেষ্টা করেছিল, খেলনা, আইসক্রিম, চকলেট এনে দিবে বলেছিল। কিন্তু আনিশা একটুও টলেনি। সে ওষুধ খাবে না মানে খাবেই না। প্রত্যাশার চোখে মুখে উপচেপড়া ভাব। নীরবের দিকে তাকিয়ে ভাব নিয়ে মিটিমিটি হাসছে। তবে বিধিবাম মুখের হাসি, তারপর ভাব নেওয়া, বেশিক্ষণ স্থায়ী হল না। আনিশা ঘাড় কাত করে বলল, হ্যাঁ খেয়েছি তো, শুধু ব্যানানার বিচিটা ফেলে দিয়েছি। তর্জনী তুলে মেঝের এক কোণায় দেখালো, সেখানে গড়াগড়ি খাচ্ছে সেই কুখ্যাত বড়িটা। প্রত্যাশার মুখের হাসি সেকেন্ডেই গায়েব হয়ে গেল। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো এক অপ্রস্তুত স্বর, আনিশা কাঁধ ঝাঁকিয়ে শান্তভাবে বলল, হ্যাঁ। নীরব বসা থেকে উঠে দাঁড়াল। পরপর প্রত্যাশার দিকে তাকিয়ে মেপে স্বল্প হাসল। সেই হাসিটা প্রত্যাশার কাছে একটা নির্দয় ব্যঙ্গ ঠেকল। নীরবের শান্ত দৃষ্টিজোড়া নিঃশব্দে প্রত্যাশাকে বলছিল, কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স দেখানো ভালো নয়, ম্যাডাম। নিশুতি রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে ঘড়ির কাঁটা টিকটিক করে 12টা ছুঁয়েছে। নীরবের রুমে নিঃশব্দে বসে আছে প্রত্যাশা। বিছানার কিনারায় 2 হাত ঠেস দিয়ে বসে আছে। পা দুটো অনবরত দুলছে, যেন ভেতরের অস্থিরতা বাইরে বেরিয়ে আসার পথ খুঁজছে। মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে ডিভানে বসে থাকা নীরবের দিকে। ল্যাপটপে মুখ গুজে কাজ করছে সে। নীরবের মুখাবয়ব দেখে মনে হচ্ছে এই ঘরের অন্য কারো উপস্থিতি তার অনুভবেই নেই। রাত যত গাঢ় হচ্ছে, প্রত্যাশার অস্বস্তি তত বাড়ছে। একটা বন্ধ ঘর, এক ছাদের নিচে, একই বিছানায়, একজন ছেলে মানুষের সাথে রাত কাটাতে হবে। ভাবতেই যেন শরীরটা কেঁপে উঠল প্রত্যাশার। রাগ হচ্ছে নীরবের উপর। ও তো গেস্ট রুমেই থাকতে চেয়েছিল, কিন্তু ছোট আন্টি একরকম জোর করেই পাঠিয়েছেন এখানে। পা দুটো আরও জোরে জোরে দুলাতে দুলাতে গম্ভীর গলায় বলল প্রত্যাশা। শুনুন। নীরব চোখ না তুলেই উত্তর দিল, হুম, বলো। আপনি নিজ থেকে বলতে পারলেন না? এতটুকু বলে প্রত্যাশা থামল। এবার নীরব তাকালো প্রত্যাশার দিকে। ভ্রু কুচকে জিজ্ঞেস করল, মানে? প্রত্যাশার কণ্ঠে একরাশ বিরক্তি। মানে বুঝতে পারছেন না? আপনি বলতেই পারতেন যে আমাদের একসাথে থাকার এখনই দরকার নেই। আমি তো এখানে হানিমুন করতে আসিনি, শুধুই একটু ঘুরতে এসেছি। তাই যখন সংসার করতে আসি, তখন না হয়। নীরব ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, তখন? তখন কি? প্রত্যাশার ধৈর্যের বাঁধ ভাঙতে বসেছে। বলতে ইচ্ছে করছে, তখন আপনার মাথা। কিন্তু নিজেকে সামলে ভদ্রতা বজায় রাখার শেষ চেষ্টাটুকু করল। আর কোন কথা না বলে বিছানা থেকে উঠে দাঁড়াল। ভারী গাউনটায় হাঁসফাঁস লাগছে। ব্যাগ খুলে প্লাজো আর লেডিস টি শার্ট বের করল। ফ্রেশ হতে হবে। ব্যাগের জিপার একে একে খুলে তন্নতন্ন করে খুঁজেও ব্রাশের দেখা নেই। বিরক্ত গলায় নিজেকেই বলল, ধ্যাতো, ব্রাশটাই আনিনি দেখছি। আম্মুও না, কি দরকার ছিল একগাদা হেয়ার ব্যান্ড গুজে দেয়ার? দরকারি জিনিস নেই, বাড়তি জিনিসে ব্যাগ ভর্তি। ধুর, ভাল্লাগে না। ল্যাপটপ অফ করে শাটার নামিয়ে নীরব ওয়ার্ড্রোবের কাছে এগোল। ড্রয়ার থেকে নতুন বাড়তি ব্রাশ খুঁজে বের করল। এসব জিনিস একসাথে অনেকগুলো কেনে, তাই বেশ কয়েকটা এখনও আছে। একটা পিঙ্ক কালারের ব্রাশ নিয়ে প্রত্যাশার দিকে বাড়িয়ে দিল। বলল, এটা নাও। প্রত্যাশা মুখশ্রীতে বিরক্তির রেশ নিয়েই শুকনো কণ্ঠে বলল, থ্যাঙ্কস। বিছানার হেডে হেলান দিয়ে এক পায়ের সাথে আরেক পা জড়িয়ে নীরব ফোন স্ক্রুল করছে। প্রত্যাশা ফ্রেশ হয়ে এসে বিছানার অপর পাশের এক কোণে বসল। এক প্রান্তে থাকা বড় কোলবালিশটা দেখে চোখ দুটো চকচক করে উঠল। ত্রস্ত কোলবালিশটা তুলে বেডের মাঝ বরাবর রাখল। কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করল, এই শুনুন, এইটা আমাদের মাঝের সীমান্ত। এর ওপারে আসা মানে যুদ্ধের ঘোষণা। বুঝলেন তো? নীরব চুপচাপ চেয়ে শান্ত স্বরে বলল, এটাকে তো মনে হচ্ছে মিনি দেয়াল। বাই এনি চান্স, তুমি কি কোনো কারণে অ পাচ্ছ? ব্যাটাকে অ পেতে যাব কোন দুঃখে?
তবে কথার ইঙ্গিত মোটেই সুবিধার ঠেকেছে না। সাধে কি আর একে নীরব ঘাতক বলি? মনেমনে এসব ভেবে মাথা ঝাড়ল প্রত্যাশা। রাগি রাগি চোখে তাকিয়ে বলল, আমি পাই না। তবে এই বর্ডারটা থাকলে দুজনেরই ভালো। আপনি তো নীরব গম্ভীর। হুট করে গম্ভীর মুখ নিয়ে ঘুমের মধ্যে পাশ ফিরে এলে অন্ধকারে গম্ভীর মুখটা দেখে ভয়ে গানও হারাতে পারি। প্রথম রাতে এমন কাণ্ড হলে সবাই আপনাকে দুষবে, ভাববে কি না কি করেছেন, তাই বউ জ্ঞান হারিয়েছে। প্রত্যাশার মুখ থেকে এমন কথা শুনে নীরবতা অজ্জব বনে যায়। প্রত্যাশা উল্টোদিক ঘুরে দুম করে শুয়ে পড়ল। নীরব ফোন স্ক্রোলে মনোযোগ দিল। প্রত্যাশা শুয়ে উসখুস করতে থাকে। ওপাশ হয়েই মাথাটা হালকা ঘুরিয়ে ডেকে উঠল, শুনুন। শুনছি, বলো। তখনকার মতো আবার বলে বসবেন না কিন্তু, আজ প্রথম রাত, কোনো রিস্ক নিতে চাচ্ছি না। বলা তো যায় না, ঘুমের মধ্যে রটর এসে যদি রিটুরি করে নিয়ে যায় তোমায়। তাই কাছাকাছি থাকো। এরকম কোনো অজুহাত মোটেই দিবেন না। এরকম মনে হলে না ঘুমিয়ে জেগে জেগে পাহারা দিন। ও গড, মেয়েটার এই ইমম্যাচিউর কথাবার্তা শুনে একদিনেই মনে হচ্ছে বাবার কথামতো অল্প বয়সী মেয়েকে বিয়ে করা মোটেই ঠিক হয়নি। নীরব সময় নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আপাতত এই ব্যাপারে নিশ্চিত থাকো। এএসপি নির্বের কাছ থেকে তার বউকে নেওয়ার সাধ্য আর সাহস কারোরই নেই। তাই এরকম অজুহাত দেওয়ার প্রশ্নই আসে না। নীরব উঠে লাইট অফ করে হালকা সবুজ ডিম আলো জ্বালিয়ে দেয়। বিছানায় শুয়ে ঠান্ডা কণ্ঠস্বরে বলল, অ্যাডভান্স উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়। গুড নাইট। কাক ডাকা ভোরে ঘুম ভাঙে প্রত্যাশার। জানালার পর্দা গলে সূর্যের চিকন আলোক রশ্মি রুমে ঢুকছে। প্রত্যাশা চোখ মেলে মস্তিষ্ক সজাগ হতেই প্রথমে কোলবালিশ চেক করে। যাক, কোলবালিশটা মাঝেই আছে। উল্টো পাশ ঘুরে ঘুমন্ত নীরবকে একপল দেখল। কিছুক্ষণ চেয়ে থাকল। ভাবল, ওর জায়গায় আজ এখানে অন্য মেয়ে থাকলে নিশ্চয় বউ বউ আর্চন করত। এই নির্বের কপালের উপর কিছু চুল পড়ে আছে, আলতো হাতে সরিয়ে কপালে চুমু দিত। উনিও উষ্ণ স্পর্শে জড়িয়ে ধরত। এতটুকু ভাবার মাঝে একটু লজ্জা লাগল প্রত্যাশার। আবার পরপর রাগ হল। ধ্যাত ত্যারি, অন্য মেয়ের সাথে ভাবছে কেন? আর যাই হোক, নিজের বরের সাথে অন্য মেয়ের কথা ভাবতে পারল না। নিজে যেমনই হোক, তবুও ওই পারফেক্ট বরের জন্য। অন্য কেউ নয়, দুঃস্বপ্নেও নয়। বরের সাথে পৃথিবীর কোনো মেয়েকেই শেয়ার তো দূরের কথা, ভাবাও যায় না। এই একটু ভাবছিল, অন্য মেয়ে হলে তাতেই নিজের উপর মেজাজ চটল প্রত্যাশার। ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করছে প্রত্যাশা। গালে জমা হওয়া টুথপেস্ট ফেনা গ্রিল দিয়ে থু করে ফেলবে, মাথাটা গ্রিলের কাছে নিয়েছে এমন সময়। এটা কি? প্রত্যাশা ঘাড় ঘুরিয়ে চাইল। নির্বের হাতে ব্রাশ, চোখমুখ শক্ত হয়ে আছে। ব্রাশটা প্রত্যাশার সামনে ধরে প্রশ্নটা করেছে নীরব। প্রত্যাশার ভ্রু কুঁচকে আসল। তড়িৎ থুথু ফেলল। নির্বের দিকে কপাল গুটিয়ে চেয়ে বলল, আরে, বাংলা সিনেমায় গাছের সাথে ধাক্কা লেগে চিৎপাটাং হয়ে পড়ে তারপর জ্ঞান ফিরে পেয়ে বলে, আমি কে? মানে স্মৃতি হারিয়ে ফেলে? আপনিও কি তেমন ঘুম থেকে জেগে সব স্মৃতি হারিয়ে ফেললেন নাকি? নির্বের কপালে বিরক্তির ছাট গাঢ় হল। প্রত্যাশার অতিরিক্ত কথায় অতিষ্ঠ চোখে চাইল। প্রত্যাশা গমগমে স্বরে বলল, এটা তো ব্রাশ। আপনি নীরব থামিয়ে দিল। ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, আই নো, এটা ব্রাশ। বাট এটা কার? এতক্ষণে প্রত্যাশার টনক নড়ল। নিজের হাতের ব্রাশের দিকে একবার চাইল তো আবার নির্বের হাতের দিকে। চোখ দুটো আকাশে উঠল ওর। গা গুলিয়ে আসল। গোলগোল করে বমি করে দিবে এমন ভাব করল। এক হাতে পেট ধরল, অন্য হাতে মুখ চেপে ও আক শব্দ করল। মনে হলো পেটের সব যেন এবার উগরে দিবে, বমি করে ভাসিয়ে দিবে। নীরব সামনে ছিল, নিজেকে সেফ করতে পা পিছিয়ে গেল। নিরাপদ দূরত্বে চোয়াল শক্ত করে দাঁড়াল। এতক্ষণ দিব্যি ওর ব্রাশ নিয়ে আরামসে ব্রাশ করছিল। এখন যেই পেটে খাবার নেই তাই বোধহয় কিছু বেরুল না। তবে ও আক থামল না। নীরব ক দিয়ে উঠল। স্টপ। কটা মনে হয় বমিবমি ভাব কাটানোর ওষুধ হিসেবে কাজে লাগল। মুহূর্তেই প্রত্যাশা মুখটা শুকনো করে সোজা হয়ে দাঁড়াল। হায় হায় করে আফসোস নামাল গলায়। ইয়া আল্লাহ, আমি তো খেয়ালই করিনি। ওয়েট, আপনার ব্রাশটা ধুয়ে দিচ্ছি। যতটা গা ঘিন ঘিন করছিল তার থেকে চারগুণ অভিনয় করে প্রত্যাশা। না হলে উনি তো আবার কেমন ভাববে। কিন্তু প্রত্যাশা তো আর ইচ্ছে করে এমন কাণ্ড করেনি। দোষ তো এই লোকের।
সেইম ডিজাইন ব্রাশের, শুধু কালার আলাদা। প্রত্যাশারটা গোলাপি ছিল, নির্বেরটা আকাশী। রঙে এত ডিফারেন্ট থাকা সত্ত্বেও কি করে যে ভুল হল। ধ্যাত ঘুমোঘুম চোখে ব্রাশ হাতে নিয়েছিল, তাই বুঝি এমন হয়েছে। নীরব আর কিছুই বলে না। রুমে গিয়ে নতুন একটা ব্রাশ বের করে নেয়। প্রত্যাশা হাতমুখ ধুয়ে এসে আর চোখে চেয়ে ভাবে, যৎসব ঢং। দুদিন পরে ঠিকই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখবে, থুথু যুক্ত চুমু খাবে। আর এখন এমন ভাব দেখাচ্ছে। আরে ভাই, আমি কি আর ইচ্ছে করে? ইয়াক ও আক ও আক করে বমি করবে করবে এমন ফের করতে থাকে প্রত্যাশা। নীরব ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এবারে ও আক বন্ধ করো। সবাই আবার ভেবে বসবে এক রাতের মধ্যেই তোমার বর তার বউকে প্রেগন্যান্ট করে ফেলেছে। কথাটা প্রত্যাশার মাথায় ক্যাচ করতে কয়েক সেকেন্ড লেগে যায়। তোমার বর, তার বউ? তার মানে বউটা প্রত্যাশা নিজে। বুঝতেই প্রত্যাশার চোখ বিস্ময় ঠাসা হয়। মিস্টার আনপ্রেডিক্টেবলও তো কোনো ভাবে কম যায় না। নীরব ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে একপল পিছনে ঘুরে তাকাল। ডাকল, শুনো। প্রত্যাশা কোনো রকম মিহি স্বরে শুধু বলল, হু। ড্রেস পাল্টে বাইরে যেও। আর একটাও বাড়তি কথা না বলে নীরব ওয়াশরুমে ঢোকে। প্রত্যাশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। আয়নায় নিজেকে দেখে লজ্জা লাগল। টি শার্টটা বেশ ঢিলেঢালা, মুখ ধুতে গিয়ে পানি পড়ে সামনের দিকে লেপ্টে আছে। সময়টা রোদঝলমলে দুপুরবেলা। বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে। মেহমানদের প্রাণবন্ত আলাপ আর বাচ্চাদের কোলাহলে ড্রয়িং রুমের দিকটা সরগরম। প্রত্যাশা গোসল সেরে পরিপাটি হয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে যেতে দূর থেকেই চোখে পড়ল টেবিলে শরবতের গ্লাস, বেশ কয়েকটা অচেনা মুখ। নীলা হাসিমুখে কুশলাদি বিনিময় করছে। প্রত্যাশা খানিক দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। আচমকাই শর্মিলা ডাক দিলেন, প্রত্যাশা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, পরিচয় করিয়ে দিই। প্রত্যাশা হালকা হাসি ঠোঁটে এনে এগিয়ে যাচ্ছিল। এমন সময় সামনে এসে দাঁড়ালেন নিহারিকা। চোখে একরাশ কঠিন দৃঢ়তা। দারাজ স্বরে বললেন, দাঁড়াও। প্রত্যাশা থেমে কিছুটা বিভ্রান্ত হয়ে নিহারিকার দিকে তাকাল। বুঝে ওঠার আগেই নিহারিকা ওর কবজি চেপে ধরলেন। গলায় আদেশমাখা কর্কশতা নিয়ে বললেন, আমার সঙ্গে চলো। প্রত্যাশা হঠাৎ নিহারিকার এরূপ আচরণ ঠাহর করতে পারল না। নিহারিকা শক্ত হাতে টেনে নিয়ে গেলেন নিজের রুমে। পরিস্থিতিটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে প্রত্যাশা চুপচাপ হেঁটে গেল। শর্মিলা কপালে ভাঁজ ফেলে ভাবলেন, আপার আবার কি হল? হুটহাট আপার যে কি হয় না, বুঝতে পারি না। মেয়েটা কোনো ভুলটুল করেনি তো? এসব ভেবে বেশ চিন্তায় পড়ে যান শর্মিলা। নীলা একটু মনেমনে খুশিই হল, প্রত্যাশা বোধহয় কিছু একটা আকাম করেছে। তাই মা এখন ওকে কবে। প্রত্যাশার আপাদমস্তক পরখ করলেন নিহারিকা। পরনে হাঁটু অবধি টপস, লেডিস জিন্স। কিছু চুল পেঁচিয়ে প্রজাপতি ব্যান্ড দিয়ে একপাশে আটকানো। একদম বাচ্চা বাচ্চা লাগছে। এইটা কি পরেছ তুমি? এত বড় মেয়ে হয়ে কিসব বাচ্চাদের ফ্রক পরেছ? তার উপর বাড়িতে মেহমান এসেছে। বড় আন্টি, এইটা তো টপস, ফ্রক নয়। নিহারিকা আলমারি খুলে খুঁজে খুঁজে শাড়ি, প্রয়োজনীয় জিনিস আর গহনা বক্স বের করে বিছানায় নামালেন। বাড়িতে অনেক লোকজন আছে। উনারা এই বাড়ির ছোট বউকে দেখতে চাইছেন, তাই বউয়ের মতো হয়ে যাও। এখন জলদি এই শাড়ি আর গহনাগুলো পরে তৈরি হয়ে নাও। নিহারিকা এই বলে চলে যেতে নিচ্ছিল। প্রত্যাশা মুখটা কাচুমাচু করে বলে উঠল, আমি তো শাড়ি ঠিকঠাক পরতে পারি না। কয়েক মুহূর্ত নিরুত্তর থেকে ইশারায় দেখিয়ে বললেন, ওগুলো পরে আসো, আমি পরিয়ে দিচ্ছি। প্রত্যাশা হাসিমুখে প্রয়োজনীয় জিনিস হাতে নেয়। নিহারিকা ফের বললেন, লম্বায় তো আমার সমানই। পেটিকোটের সাইজ ঠিকই হবে আশা করি। আর ব্লাউজটা তোমার গায়ে একটু ঢিলা হতে পারে। যদিও এটা অনেক আগের ব্লাউজ ছিল, গায়ে লাগেনি বিধায় পরা হয়নি। তবুও রেখে দিয়েছিলাম। ডট ডট নিহারিকা সিল্কের লাল রঙের শাড়িটা হাতে তুলে নিলেন। প্রত্যাশা চঞ্চল কণ্ঠে বলল, শাড়িটাও বুঝি আগে পরেননি? নতুন ভাঁজ খুলছেন দেখছি। নিহারিকা প্রত্যুত্তর না দিয়ে ভাঁজ খুলে কোমরের চারপাশে জোড়াতে শুরু করলেন। এক কোণা যখন কোমরে গুজতে নিলেন, প্রত্যাশা হঠাৎ নড়াচড়া করে খিলখিলিয়ে হেসে উঠল। নিহারিকা কপালে ভাঁজ ফেলে প্রত্যাশার দিকে চাইল। চোখের ভাষায় বোঝালেন, কি সমস্যা? প্রত্যাশা নড়াচড়া করতে করতে বলল, উফ, বড় আন্টি সুরসুরি লাগছে তো। নিহারিকা তপ্ত নিঃশ্বাস ফেলল। একে নিয়ে চলা মুশকিল। বা নরের মতো নড়তে থাকল প্রত্যাশা। নিহারিকা বিরক্তি নিয়েই কোনো রকমে গুজে দিলেন,
পরপর কুচি দিতে দিতে গম্ভীর স্বরে বললেন, তোমার মা কিছুই শেখায়নি বুঝি? শাড়ি পরা, তারপর কাকে কি সম্বোধন করতে হয়, এসব শেখায়নি? প্রত্যাশা দাঁত কেলিয়ে বলল, শিখিয়েছে তো, তবে আম্মু বলেছে, সব আগেভাগে শিখে ফেললে শাশুড়ি শিখাবে কি? তখন তো তারা ভাববে, বউ আবার আমাদের চেয়ে বেশি জানে। তাই কিছুটা খালি রেখেছে, আপনার স্পেশাল ক্লাসের জন্য। আঁচলটা গুছিয়ে কাঁধে পিন আপ করতে করতে নিহারিকা বললেন, শোনো, এই বড় আন্টি বলে ডাকা বন্ধ করো। নীলাশা যেভাবে সম্বোধন করে এরপর থেকে তুমিও সেভাবে। ঠিক আছে বড় আ। এতটুকু বলেই জিভে কা মুড় দেয় প্রত্যাশা। শুধরে নিয়ে বলল, অপস্বর সরি মা। নিহারিকা নিজ হাতে গহনা আর বালা জোড়া পরিয়ে দিলেন প্রত্যাশার হাতে। প্রত্যাশা কিছুটা সংকোচে বলল, এত কিছুর দরকার ছিল না। না মানে গহনা তো হয় খুব শখের। এগুলো নিশ্চয় আপনার খুব শখের। যদি না বুঝে কোনোটা হারিয়ে ফেলি। তাই এগুলো আজ থেকে তোমার। অনেক আগেই গড়ে রেখেছিলাম, আমার নির্বের বউয়ের জন্য। নীলাশারটা ওর বিয়ের দিনই দিয়েছিলাম। তোমাদের বিয়ে তো হঠাৎ করে হয়ে গেল। তাই দেওয়া হয়ে ওঠেনি। এটুকু থেমে, হারিয়ে ফেলা এটা ভালো কথা নয় মা। সবকিছু যত্ন সহকারে আগলে রাখতে হয়। আগলে রাখাটাই ক্রেডিট, হারিয়ে ফেলা নয়। ঠিক গহনার মতো বর, সংসারকেও আগলে রাখতে হয়। ড্রয়িং রুমে অপরিচিত মানুষের ভিড়ে প্রত্যাশার ভালো লাগছিল না। লাঞ্চ করে অল্প সময় কাটিয়েই রুমে চলে আসে। লাঞ্চ করতে বসে তো একজন জিজ্ঞেস করে বসলেন, নীরব কখন আসবে? প্রত্যাশা সরল মনে জানি না বলে। এটা নিয়ে অন্যজন তো আবার ঠেস দিতে বাদ দিলেন না, ওমা, সে কি কথা? বর কখন আসবে জানো না? আবার বর ছাড়াই আগেভাগে লাঞ্চ করতে বসেছ। মহিলার ভাগ্য ভালো। প্রত্যাশা মুখ খোলার আগেই নিহারিকা বেগম বলেন, আমি ওকে বসতে বলেছি। নীরব ডিউটাতে ব্যস্ত থাকে, তাই অযথা বারবার ফোন দেওয়া ওর পছন্দ নয়। নীরব ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার পর প্রত্যাশা সারা ঘরে চিরুনি তল্লাশি চালিয়েছে। কিন্তু কোনো আলামত পাওয়া যায়নি। প্রত্যাশা ভেবে নেয়, অমন রসকসীন পুলিশের প্রেমিকা আছে এটা ভাবা বিলাসিতা বই কিছু নয়। ব্যাটার কপালে তো বউই টিকত না। আমি ছাড়া অন্য কেউ হলে, এই এক সপ্তাহ হতো না। ভাবনার মাঝে পড়ি দরজার দারগোড়ায় দাঁড়িয়ে লন্ড্রি থেকে দেওয়া নির্বের শার্ট প্যান্ট প্রত্যাশার হাতে দিয়ে বলে, খালাম্মা সব তুইলা রাখতে কয়েছে। প্রত্যাশা কাবার্ড খুলে তুলে রাখল। হঠাৎ সাদা শার্টের দিকে তাকাতেই মাথায় দুষ্টুমি চাপল। সাদা শার্টটা গায়ে জোড়াল, শার্টের বোতামগুলো খোলা, ওর শরীরের সঙ্গে আলগা হয়ে উঠছে ফ্যানের হাওয়ায়। এদিক ওদিক বাঁকা হয়ে নিজেকে আয়নায় দেখে নেয় প্রত্যাশা। দুষ্টু হেসে লাল রক্ত জবার ন্যায় রঙিন করা ঠোঁটজোড়ার ছাপ ফেলে শার্টের কলারে। সেদিন এই সাদা শার্টটা পরেই বুঝি শ্বশুরবাড়ি গিয়েছিল জনাব। প্রত্যাশা ভাবে, লোকটা গম্ভীর, রসকসীন হলেও দেখতে হেব্বি আছে। হ্যান্ডসামের বউ হতে পারা চারটিখানি কথা নয়। ফ্রেন্ডদের সামনে বেশ ভাব নিয়ে বরকে প্রেজেন্ট করা যাবে, এসব ভেবে ওর ভালোই লাগল। ঠোঁটের কোণে হাসি নিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে নির্বের সানগ্লাস হাতে নেয় প্রত্যাশা। আয়নার দিকে চেয়ে চোখ টিপে চশমাটা চোখে দিয়ে সুর করে গাইল, হ্যাঁও হ্যান্ডসাম সোনা সাবসে, মেরে দিল কো গ্যা লেকার। গাইতে গাইতে প্রতিটি পায়ে যেন ছন্দ জড়িয়ে যায়। ধীরে সুস্থে ঘূর্ণি দেয় মাথায়, পরপর দুই হাত এক করে গালের এপাশে আবার ওপাশে ধরে গায়। মেরি নিন্দু চূড়া নে উষনে, ওর খাপ গ্যা দেকার। চোখে মুখে ছেলেমানুষি দুষ্টুমি নিয়ে। আবিয়ে নয়না বলে ইয়ার, বলো ইয়ে হি লাগাতার। শরীর বাকিয়ে একপাশে হেলে পড়ে। কউই চাহে কিটনা রোকে, কোমর দুলিয়ে দুপাশে হাত নাড়িয়ে। মেরে সায়া সুপারস্টার, মেরে সায়া সুপারস্টার মাই ফ্যান হ। এক হাত কোমরে অন্য হাত গালে রেখে ঘুরতে গিয়ে গলার স্বর আটকে যায়, চোখ দুটো বড় বড় হয়ে যায়। দরজার ফাঁকে নীরব দাঁড়িয়ে। প্রত্যাশার মুখে ঝট করে লজ্জার ছায়া ছড়িয়ে পড়ে। চশমাটা খুলে হাতের মুঠোয় চেপে ধরে। শার্টটা বুকের কাছে জড়িয়ে ধরে দুপা পেছনে সরে যায়। ত্রস্ত চোখ নামিয়ে নেয়। ফোনে কিছু একটা করে নীরব নির্লিপ্ততা ভঙ্গিতে ভেতরে এগিয়ে আসে। প্রত্যাশা মুখ বনে ঠাই দাঁড়িয়ে। বিছানায় বসে, পায়ের উপর অপর পা তুলে নীরব মোজা খুলতে খুলতে প্রত্যাশার দিকে তাকাল। বলল, ডান্স স্টেপস সুন্দর হচ্ছিল, থামলে কেন? সুপারস্টার এর সাথে কো স্টার হিসেবে তোমাকে মানাবে কিনা, এই জন্য হলেও পুরোটা দেখা দরকার ছিল। প্রত্যাশা তড়িৎ মাথা তুলে চাইল। বলল, শুনুন, এটা জাস্ট গান। আপনি আবার ভেবে বসবেন না আপনাকে ভেবে গেয়েছি। আর না তো গানের লাইনগুলো আপনাকে উদ্দেশ্য করে বলা। নীরব হালকা হাসে,
চোখে একটু কৌতুকের ঝিলিক। বলল, আরে না না, আমি তো এমন কিছু ভাবিনি। তবে গানের লাইনগুলো তুমি এত মন দিয়ে গাচ্ছিলে যে, মনে হচ্ছিল কাউকে ভেবেই। এখন তুমি যদি এক্সট্রা সিরিয়াস হয়ে আমাকে ডিসক্লেইমার দাও, তাহলে তো আমার সন্দেহ জাগে, সত্যিই কি আমি ছিলাম না তোমার সায়া সুপারস্টারে? নির্বের থেকে খানিকটা দূরত্বে বিছানায় বসল প্রত্যাশা। 2 হাত বিছানায় ঠেস দিয়ে মাথা দুদিকে নাড়িয়ে বলল, উহু, ছিলেন না, ওইয়ে বললাম জাস্ট গান। লাল শাড়ির উপর সাদা শার্ট। নীরব চেয়ে চেয়ে দেখছে। প্রত্যাশার দিকে তাকিয়েই বিজ্ঞের মতন মুখাবয়ব করে বলল, ওহ হুম। প্রত্যাশা হেসে বলল। নীরব নিটল চাহনিতে প্রত্যাশার হাসিটা দেখল। পরপর ফ্রেশ হতে যাবে বলে উঠে দাঁড়াল। কিছু ভেবে পিছনে তাকাল। প্রত্যাশা শার্ট খুলতে ব্যস্ত। নির্বের ঠান্ডা স্বরে প্রত্যাশার হাত থেমে গেল। প্রত্যাশা চোখ তুলে চাইল। এই প্রথম নির্বের মুখ থেকে নিজের নামটা শুনল। আগে শুনেছে বলে মনে করতে পারল না। ডাকটা শান্ত, অথচ কেমন গাঢ় স্বরে ছিল। প্রত্যাশা অপ্রস্তুত কণ্ঠে বলল, হু। ঠোঁটের পাশে স্মিত হাসি ছড়িয়ে নীরব বলল, হাসলে তোমাকে সুন্দর লাগে। বাদ্যযন্ত্রের সুরের মতোই বাক্যটি রিনিঝিনি করে বাজতে থাকল প্রত্যাশার কানে। নীরব দ্বিতীয় কথা না বলে ফ্রেশ হতে যায়। হাসলে ওকে সুন্দর লাগে, এটা আব্বু আম্মু ছাড়া কেউ বলেছে বলে মনে হয় না। যদিও তাদের বলা কথাগুলো বরাবরই সান্ত্বনার মতো লাগত। কারণ বেশিরভাগ মানুষই বলে, হাসলে ডান পাশের গজ দাঁতটা স্পষ্ট দেখা যায়। আর এই গজ দাঁত নাকি সৌন্দর্যের অপূর্ণতা। এই তো কিছুক্ষণ আগেই এক অতিথি হইচই করে বলে উঠেছিলেন, আরে নতুন বউয়ের তো দেখি গজ দাঁত। বলবার ভঙ্গিটা এমন ছিল যেন এটা কোনো বড় দোষ। অবচেতনেই মনটা ভার হয়ে এসেছিল প্রত্যাশার। তবে এই মুহূর্তটা আলাদা। চিরচেনা সেই অনাকাঙ্ক্ষিত অপূর্ণতার জায়গা এবার এক অপ্রত্যাশিত প্রশংসা যেন নিঃশব্দে এসে বসে গেল। নির্বের ছোট্ট মন্তব্যে প্রত্যাশার মনটা ভরে উঠল অদ্ভুত এক ভালোলাগার আবেশে। রাত্রি 11টা বাজতে চলেছে। প্রত্যাশা বিছানায় আধশোয়া, হালকা পেট ব্যথায় চোখে ঘুম নেই। নীরব আর নিভান কিছুক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে বাবাকে পৌঁছে দিয়ে ফিরেছে। চোখ বুজে ছিল প্রত্যাশা হঠাৎ শব্দ পেয়ে চোখ মেলে নীরবকে দেখে উঠে বসল। কয়েকটা প্যাকেট বিছানার ধারে নামিয়ে রাখল নীরব। বলল, মেয়েদের পছন্দ সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। জানি না এগুলো তোমার পছন্দ হবে কিনা। তবুও আজকের মতো নিজের রুচিটাই তোমার উপর আরোপ করলাম। পরে না হয় পছন্দ মতো করে নিও। প্রত্যাশা অবাক হল। প্রত্যাশাকে আরেক দফা অবাক করে নীরব ছোট্ট হলুদ খামটা পকেট থেকে বের করে বলল, এটা রাখো, তোমার পছন্দ মতো শপিং করে নিও। প্রত্যাশা ভ্রু গুটিয়ে প্রশ্ন করল, এটা বুঝি বউয়ের ভরণ পোষণের দায়িত্ব থেকে দিচ্ছেন? নীরব একটু হাসল। পরপর আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বর হিসেবে তোমার সবটুকু চাওয়া পূরণ করাটাই তো আমার ন্যূনতম দায়িত্ব। উমম, এটাকে ভরণ পোষণ বললে আমার তেমন আপত্তি নেই। তবে আমি বলবো, এক ধরনের অভ্যাস করতে চাইছি। এখন থেকেই অভ্যস্ত হতে চাইছি। তোমার দেখভাল করার অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে চাইছি। আশা করি তুমি সুযোগটা দিবে। প্রত্যাশা ভাবল, এসপি সাহেব খুব ধুরন্ধর। ঠিক এমনভাবে বলল, যাতে আমি না করতে না পারি। নীরব ফ্রেশ হয়ে সোফায় বসে কফি খাচ্ছে আর ফোন স্ক্রুল করছে। এমন সময় প্রত্যাশার ফোনটা বেজে উঠল। জেনারেল মোডে ছিল। ঘরের নীরবতা চিরে রিংটোনে সেট করা, মেন টু সাহাদ্দি থান্দি সাবনম হা গুলশন কা এটার চূড়াও গানটা বাজতে লাগল। রিংটোনে এমন গান শুনে নির্বের গলায় কফি আটকে আসার জোগাড়। কোনো রকমে খুব কেশে গলাটা ঠিক করল নীল। প্রত্যাশা ফোন হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশ থেকে হ্যাপি প্রশ্ন করল, এই প্রত্যাশা কই তুই? কলেজ আসলি না? বিকেলে প্রাইভেটেও তো আসলি না, গ্রুপেও দেখছি না, হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলি রে? শ্বশুর বাড়িতে। হ্যাপি বিস্ময় চেঁচিয়ে উঠল, শ্বশুর বাড়ি? ও আট, আপুর শ্বশুর বাড়ি। ওহ, তাই বল, এমনভাবে বললি, আমি তো ভেবেছিলাম। আচ্ছা যাকগে, শোন কেমিস্ট্রি স্যার তো খাতা দিয়েছে। সেদিন পরীক্ষা নিল না। কি হয়েছে জানিস? স্যার তো আমাদের উপর খুব চটেছে। সে কি হম্বিতম্বি করলেন? বলেছেন, তোদের 5 জনের খাতায় সেইম উত্তর। প্রত্যাশা এক হাতে পেট চেপে তেতে উঠল। সেইম উত্তর হবে না তো আলাদা উত্তর হবে। আরে বলতে পারলি না, স্যার আপনি কি আমাদের 5 জনের আলাদা আলাদা প্রশ্ন দিয়েছেন? যে উত্তর আলাদা হবে আশা করছেন। আরে ধুর, বুঝলি না তুই?
স্যার বলেছেন তোরা ৫ জন একেবারে কপি পেস্ট করে খাতায় তুলেছিস। ভুলগুলো সেইম। তোরা ৫ জন একে অপরকে টুকলি করে লিখেছিস। তাই তোদের এবার নম্বর দেইনি। ফেইল তোরা। খাতা তোদের বাবা মার কাছে যাবে। ও অপ্রস্তুত গলায় বলে প্রত্যাশা। হ্যাপি ভুলগুলো বলছিল। এক সময় হাসতে হাসতে বলল, শোন দোস্ত, স্যার তো পুরা আগুন। বললেন তোরা মৌল চিনতে পারিস না। ভুলভাল মৌল মিশিয়ে এমন বিক্রিয়া লিখছিস। খাতায় দেখে মনে হচ্ছে পরীক্ষাগারে করলে তো তখনই ব্লাস্ট হতো। আরও কিছু কথা শেষ করে প্রত্যাশা ফোনটা বিছানায় নামিয়ে রাখে। পেটের ব্যথাটা ক্রমশ অসহনীয় রূপ নিচ্ছে। বিছানায় বসে দুই হাতে কোমর চেপে ধরে। মাথাটা নিচু করে একরাশ যন্ত্রণায় মৃদুস্বরে বলে ওঠে প্রত্যাশা। উফফো। নীরব কফির মগ রেখে এদিকেই আসছিল। প্রত্যাশার কষ্টময় মুখ দেখে ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে। কাছে এসে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, প্রত্যাশা, কোনো সমস্যা? প্রত্যাশা কিছু বলতে পারে না, শুধু মাথা নেড়ে না বোঝায়। নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যথায় কপাল কুঁচকে যাচ্ছে ওর। নীরব পাশে বসে ওর দুই বাহু আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। কপালে ঘাম জমে উঠেছে প্রত্যাশার, মুখমণ্ডলে ক্লান্তির ছাপ স্পষ্ট। নির্বের মন দুশ্চিন্তায় ভরে উঠল। কি হয়েছে বলো? বাক্যটা শেষ করার আগেই প্রত্যাশা অস্পষ্ট স্বরে বলে, তেমন কিছু নয়, তবে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। কিন্তু প্রত্যাশা কিছুতেই খুলে বলছে না। নীরব একটু ভেবে নিয়ে নিচু স্বরে সাবধানে জিজ্ঞেস করে, মেয়েলি সমস্যা? প্রত্যাশার মুখ লজ্জায় রং হারায়। কিছু বলতে পারে না। চোখ বন্ধ করে মাথা নিচু করে হালকা করে সম্মতি জানায়। মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে, সম্পর্কটাও এখনও সাবলীল হয়ে ওঠেনি। এমন ব্যক্তিগত বিষয়ে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। নীরব আর কোনো প্রশ্ন করে না। এক মুহূর্ত দেরি না করে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে প্রত্যাশা চোখে মুখে পানি দিয়ে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করে। তন্মধ্যে নীরব হন্তদন্ত পায়ে রুমে ঢোকে। হাতে একটা ফার্মেসির প্যাকেট। নিঃশব্দে সেটা প্রত্যাশার দিকে বাড়িয়ে দেয়। তারপর আরও একটা ছোট প্যাকেট হাতে দিয়ে নরম গলায় বলে, এখানে পেইন কিলার আছে, এক্ষুনি খেয়ে নাও। ডোন্ট ওরি, দ্য পেইন উইল ইজ সুন। প্রত্যাশা কিছু বলতে পারে না। লজ্জা, কৃতজ্ঞতা আর অস্বস্তির এক অদ্ভুত মিশেলে ও শুধু প্যাকেটটা হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে রাখল। নীরব ওর অবস্থাটা বুঝে, যেন কিছুই না ঘটেছে এমন ভঙ্গিতে ব্যালকনিতে চলে যায়, যাতে ওর লজ্জাটা আর না বাড়ে। নির্বের পিঠের দিকে প্রত্যাশা তাকিয়ে রইল। প্রত্যাশার বুকটা একটু হালকা লাগল। এতটা কেয়ার, এতটা বুঝে চলা দেখে প্রত্যাশার মনের ভিতর একফোঁটা কৃতজ্ঞতা জমে উঠল। সাথে ভালোও লাগল বটে। প্রত্যাশা বিছানায় শুয়ে চোখ বুজে ঘুমের অভিনয় করে আছে। নীরব নিঃশব্দে এসে বিছানার পাশে দাঁড়াল। ফ্যানের বাতাসে কয়েকটা চুল প্রত্যাশার মুখের উপর উড়াউড়ি করছে। নীরব ঝুঁকে এক হাত দিয়ে চুলগুলো সরাতে নেয়। এমন সময় প্রত্যাশা ঝট করে চোখ মেলে তাকায়। নীরব অপ্রস্তুত ভঙ্গিতে হাত থামিয়ে নেয়। তার মানে ঘুমায়নি ও। নীরব মুখাবয়ব স্বাভাবিক করে সাফাই দিতে জোরতা নিয়ে বলল, ভাবলাম চুলগুলো তোমায় ডিস্টার্ব করছে, তাই সরিয়ে দিতে। প্রত্যাশা মনেমনে হাসল। হঠাৎ প্রশ্ন করল কৌতূহল নিয়ে, আচ্ছা আব্বু তো সকাল হলেই আমাকে নিয়ে যাবে। চলে যাওয়ার পর এএসপি সাহেব কি বউকে মিস্টিস করবে? নীরব উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে নেয়। শুধালো, হাউ আর ইউ ফিলিং নাও? বেটার, থ্যাঙ্কস। পরের দিন বিকেল বেলা প্রীতিদের ড্রয়িং রুমে নীরব বসে হাঁটুতে কনুই রেখে দুই হাত মুখের কাছে ধরে গভীর ভাবনায় মশগুল। তার ভাইয়ের এত পরিবর্তন কি এমনি এমনি হয়েছে, নাকি সে যেটা ধারণা করে সেটাই সঠিক? প্রশ্নের উত্তর অজানা। আজও সবটা ধোঁয়াশা। পরিবারের কেউই নিবিড়ের বিয়ের পর যোগাযোগ রাখেনি ওর সাথে। যমজ ছিল ওরা দুই ভাই, একসাথে সবসময় থাকা, একই স্কুলসহ একই ভার্সিটিতে পড়েছে। তবে সাবজেক্ট ভিন্ন ছিল, হলে একসাথে থেকেছে। প্রীতি ওদের ব্যাচমেট। নিবিড় প্রেমে জোরাল। গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই বিয়ে নিয়ে এক মহা ঝামেলা হল। তারপর আরও ঝামেলা মিলে পরিবারের সবার সাথে নিবিড়ের যোগাযোগ না হলেও নির্বের সাথে মাঝে মাঝে হতো। কিন্তু 1.5 বছর ট্রেনিংয়ের ব্যস্ততার জন্য দুই ভাইয়ের আর যোগাযোগ হয়নি। ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করতে এসে খবর এলো, নিবিড় গভীরভাবে শক্ত হয়ে পড়েছে। আচরণ পুরো বদলে গেছে, রাগ হলে ভাঙচুর করা স্বভাবে পরিণত হয়েছে। মেয়ে ইচ্ছে ছিল নিবিড়ের প্রাণ। প্রীতি বিদেশি প্রজেক্টে চাকরি করত।
মেয়েকে সময় দিতই না বলা চলে। ছোট থেকেই নিবিড়ি ইচ্ছেকে বেশি দেখভাল করত, খেলা করত, আদর করত, খুব বেশিই মিশত। ইচ্ছেও বাবার নেওটা ছিল। ড্রাগের প্রতিক্রিয়ায় খুব তাড়াতাড়ি নিবিড় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসে। নীরব ট্রেনিং শেষে এসে এসব শুনে হতভম্ব। কিছু সন্দেহ তীব্র হয়। তারপর নিজে নিবিড়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করে। এদিকে বাবার অনুপস্থিতিতে ছোট্ট ইচ্ছের মানসিক বিকাশে বিঘ্ন ঘটে। কারো সাথে কথা বলত না, হাসত না। ছোট্ট চঞ্চল ইচ্ছের চঞ্চলতা হারিয়ে যায়। নীরব যখন ইচ্ছেকে দেখতে আসল, ইচ্ছে তখন নীরবকেই বাবা ভেবেছিল। নীরব ভুল ভাঙিয়ে দেয়, তবুও অবুঝ ইচ্ছে পাপাই ভাবত। এদিকে মেয়ের মানসিক বিকাশে বিঘ্ন ঘটায় প্রীতি সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয়। সাথে নীরবও ছিল। ডক্টর বলেন, ইচ্ছে বাবার অনুপস্থিতিতে হৃদরোগে ভুগছে। এরকম চলতে থাকলে ওর সমস্যা বাড়বে। ইচ্ছে যেহেতু আপনাকে বাবা ভাবছে, আর আপনার সংস্পর্শে থাকলে কথা বলে, হাসে, অনুভূতি প্রকাশ করে, তাই বাচ্চাটিকে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক হাসিখুশি রাখতে কিছুদিন ওর সাথে অভিনয় করবেন। এটাও একটা থেরাপি। ধীরে ধীরে ইচ্ছে বড় হবে। যখন স্বাভাবিক হবে, তখন ডক্টর আরও কিছু পরামর্শ দেন। নির্বিড় ভাবনার ছেদ ঘটে ইচ্ছের ডাকে। পাপা, ইচ্ছের জন্য আনা চকলেট বক্স দেয় হাতে। প্রীতি উপর থেকে নেমে আসে মেয়ের পিছু পিছু। সিঙ্গেল সোফায় বসল। ইচ্ছে নির্বিড় কোলের উপর বসে চকলেট খাচ্ছে। টেবিলের উপর একটা খাম। নীরব সেদিকে তাকিয়ে বলল, ইচ্ছেকে স্কুলে ভর্তির ফর্ম এনেছি। ফর্মটা ফিল আপ করে রাখবে। আমি ফ্রি টাইমে এসে নিয়ে জমা দিব। প্রীতি কিছু না বলে কোন স্কুল, সেসব দেখার জন্য খামটা হাতে নেয়। টেবিল থেকে খামটা তুলতে গিয়ে হঠাৎ একপাশে থাকা অপর একটা প্যাকেট পড়ে যায় ফ্লোরে। পড়ার সাথে সাথে একটা ছবি ফ্লোরের উপর জ্বলজ্বল করতে থাকে। নির্বিড় দৃষ্টি যায় সেদিকে। ছবিটিতে চেনামুখ দেখতেই কপালে ভাঁজ পড়ে নির্বিড়। নীরব ঝুঁকে ছবিটা মাটি থেকে তুলল। কোলে বসা ইচ্ছে খুশিতে ঝুমঝুম করে বলে উঠল, জানো পাপা, মামা বলেছে এটা মামি হবে। নির্বিড় চোখমুখ সেকেন্ডেই শক্ত হয়ে যায়। সাথে হাতের আঙুল আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়। নীরব ছবিটা হাতে নিয়ে গভীরভাবে তাকিয়েছিল। চেনা মুখ, অপ্রত্যাশিতভাবে এখানে দেখে ওর দৃষ্টিতে বিস্ময়ের ঝলক খেলে যায়। পরপর ইচ্ছের কথা মস্তিষ্কে নাড়া দিতেই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নীরব মুহূর্তেই আন্দাজ করে কিছুটা। অনুমান করতেই ওর আঙুলের গিঁটগুলো শক্ত হয়ে যায়। হাত মুষ্টি করে কিছুক্ষণ থমনি রে রইল। মেয়ের কথা শ্রবণ হতেই প্রীতি তাকাল। নির্বিড় হাতে ছবিটা দেখে নিজ থেকেই বলল, ভাইয়া পছন্দ করেছে ছবির মেয়েটিকে। ছবি দেখে মায়েরও পছন্দ হয়েছে। আর বড় কথা ভাইয়া নিজে যেখানে পছন্দ করেছে সেখানে আমাদের অপছন্দের কারণ নেই। দ্রুতই পাকা কথা বলতে হবে মেয়েটির বাড়িতে। এর মধ্যে প্রীতির দিকে তাকিয়ে ইচ্ছে পি করবে বোঝাতেই প্রীতি মোনাকে ডেকে ওয়াশরুমে নিতে বলে। অনুমানটা এখন দিঘির স্বচ্ছ জলের মতো পরিষ্কার নির্বের কাছে। নীরব একটা জোরালো শ্বাস ফেলল। তারপর চুপচাপ, অদ্ভুত শীতলতা নিয়ে সোফায় গা এলিয়ে পায়ের উপর পা তুলে বসল। চোখ দুটি সরাসরি প্রীতির দিকে স্থির করে ঠান্ডা গলায় বলল, তোমার ভাইকে বলবে। এক মুহূর্ত থেমে, আঙুলের ফাঁকে ছবিটা ধীরে ধীরে ঘুরাতে ঘুরাতে কণ্ঠটা আরও জমাট করে বলল, তোমার ভাইকে বলবে, অন্যের বউয়ের দিকে তাকানোর আগে আয়নায় নিজের কপালটা দেখে নিতে। প্রীতির কপালে ভাঁজ পড়ল। ও কিছুটা রুক্ষ স্বরে বলল, হোয়াট ডু ইউ মিন? ক্লিয়ার করে বলো। আমি কিছুই বুঝতে পারছি না। অন্যের বউ, তারপর তাকানো মানে কি বলতে চাইছো তুমি? ডক্টর সাহেবকে বলবে, সে ভুল জায়গায় নজর দিয়েছে। অন্যের বউকে নিজের করার কথা ভাবছে। আই থিঙ্ক সে জানে না, তাই এমনটা হয়েছে। তাকে ক্লিয়ার করে বলে দিবে। বলতে বলতে নীরব এবার সোজা হয়ে বসল। পিঠ টান টান, হাতের ছবিটা সামনে বাড়িয়ে আঙুলের মাথা ছবির উপর রেখে গাঢ় অথচ ঠান্ডা স্বরে বলল, সিই জিয়ানুর প্রত্যাশা। এক মুহূর্ত থেমে চোখ দুটো সংকুচিত করে খুব স্পষ্ট গলায় বলল, মিসেস প্রত্যাশা নীরব। মাই মিসেস, মাই উমেন। ক্লিয়ার। মেঘ বিনা বাজ পড়ার মতোই অবাক হল প্রীতি। সুশ্রী চেহারা বিস্ময় ঠাসা হয়। পাতলা আকর্ষণীয় ঠোঁটজোড়া নেড়ে বিস্ময় ঝরল কণ্ঠস্বরে। তুমি বিয়ে করেছ? প্রশ্নটা পুলিশের মতো হল না? পাল্টা প্রশ্নে প্রীতি থতমত খায়। হালকা গলা খাকারি দিয়ে বলল, না মানে জানতাম না। তাই। নীরব উঠে দাঁড়াল। টি টেবিলের উপর রাখা বাইকের চাবি হাতে তুলল। পরপর আঙুলের ডগায় চাবিটা ঘুরিয়ে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল।
চোয়াল শক্ত করে সতর্ক করতে সাবধানী বাণী আওড়াল। ডাক্তার সাহেবকে আমার হয়ে বলে দিবে তাকে, ফার্দার অন্যের বউয়ের দিকে নজর দিলে তার পরিণতি খুব মিষ্টি হবে না। বিলিভ মি, টেল হিম টু ফিক্স হিজ আইজ বিফোর হি লুজেস দেম ফরএভার। আর একটাও টু শব্দটি না করে নীরব গটগট পা ফেলে চলে যায়। ভাইকে থ্রেট দেওয়ায় প্রীতির রাগ মুহূর্তেই সপ্তম আকাশ ছুল। ডট 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 সাঁঝ নামার সাথে সাথে ধরণী অন্ধকারের মোটা চাদরে মুড়িয়ে গিয়েছে। বিশাল রাজকীয় বাড়িটির ড্রয়িং রুমে হঠাৎ করেই ছ্যাঁত করে ওঠে কাচভা গার্বি কট শব্দ। সার্ভেন্টরা অঙ্কে থমকে যায়। ছোট্ট ইচ্ছে টিভির সামনে বসে কার্টুনে মগ্ন ছিল। শব্দের তীরতায় এ লাফিয়ে উঠে থরথরিয়ে কাঁপতে থাকে। সার্থক ততক্ষণে ঘরে ঢুকেছে, মুখে এক ধরনের খসখসে অন্ধকার। চোখ দুটো লছিল রাগে। বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠানোর আগে নিজস্ব লোকের মাধ্যমে প্রত্যাশার বাবার সাথে কথা বলতে পাঠায়। কালকে তাদের মেয়েকে বড় ঘর থেকে দেখতে আসবে। ভদ্রলোক শোনার সাথে সাথে না করে দেন। স্পষ্ট বলেন, এই তো দিন আগেই তাদের মেয়ের আকদ হয়েছে। এই খবর লোকমারফত শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না সার্থক। প্রচণ্ড হচ্ছিল। নিজেকে হেল্পলেস লাগছিল। তারপর বাড়ি ফেরার সাথে সাথে প্রীতি নির্বের দেওয়া থ্রেটসহ সবটা বলে। নির্বের থ্রেট শুনেই মাথায় তো চড়ে যায়। রাগে, হতাশায় আর অসম্মানে রে যাচ্ছে ভেতরটা। রাগে ক্ষোভে কাচের টেবিলে পাতুলে শরীরের সমস্ত শক্তি দিয়ে থিমা রে শব্দ করে উল্টে যায় কাচের দামি টেবিলটি। পরপর পাশের ফুলদানি ছুঁড়ে ফেলতেই সব চূর্ণ বিচূর্ণ। কাচের ঝনঝন শব্দ যেন সারা ঘর জুড়ে রাগের বহিঃপ্রকাশ। দূরে হুইলচেয়ারে বসে থাকা তানিয়া খান মোনাকে ইশারা করেন। মনা তৎপর হয়ে ইচ্ছেকে কোলে তুলে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। তানিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, সার্থ বাবা, শান্ত হ। মেয়েটার যখন আকদ হয়ে গিয়েছে, ছেড়ে দে। তোর জন্য আরও সুন্দরী, আরও যজ্ঞ মেয়ে খুঁজে আনব রে বাবা। সার্থক চুপচাপ দাঁড়িয়ে রইল। ভেতরটা যেন গুনে লসে যাচ্ছে। চুলের মুঠো ধরে গভীর শ্বাস নিতে থাকে, নিজের রাগ সামলাতে। প্রীতি পা এগিয়ে আলগোছে সার্থকের কাঁধে হাত রাখল। সার্থক ঘাড় ঘুরিয়ে তাকাতেই প্রীতি চোখের ইশারায় আশ্বাস দিল। বলল, কুল ব্রো, কুল। হাইপার হোস না, আমি তোর ফিলিংসটা পুরোপুরি বুঝতে পারছি। তারপর মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি এনে বলল, মন থেকে যদি একবার কাউকে ভালো লেগে যায় মা, তখন আর এর থেকেও সুন্দরী, এর থেকেও ভালো, এক কথায় তার থেকেও বেটার কাউকে দিয়ে হয় না। তার মতো কাউকে দিয়েও হয় না। যায় না সেই জায়গাটা পূরণ করা। সেই জায়গাটা আজীবন অপূর্ণই থেকে যায়। আই নো ওয়েল। তানিয়া হতাশ শ্বাস ফেললেন। ভালো করেই জানেন, এরা কম রাগী আর জিদি নয়। ছোটবেলা থেকেই এদের যা পছন্দ সেটাই চাই মানে চাই। সিটি কেয়ার ক্লিনিকের কনফারেন্স রুমে মালিক রশিদ, যিনি একজন অভিজ্ঞ চিকিৎসক, সাথে ক্লিনিকের কয়েকজন ডিউটিরত ডক্টর, স্টাফসহ বেশ কয়েকজন উপস্থিত। নির্বের দুই পাশে সেদিনের দুইজন অফিসার। এএসআই তানভীর নির্বের হাতে কিছু কাগজ দিল। পুরো রুম জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নীরব টেবিলের উপর কিছু কাগজ রাখল। বলল, এই রিপোর্টগুলোতে যে ইনফেকশনের কথা বলা হয়েছে, ময়নাতদন্তে তা পাওয়া যায়নি। ভুয়া রিপোর্ট বানানো হয়েছে। ভুল চিকিৎসায় রোগী প্রাণ হারিয়েছে। এটা কার কাজ? রশিদ মুখ শক্ত করে বললেন, অফিসার আপনি পুলিশ। আইনি ক্ষমতা আছে আপনার, তাই বলে হাসপাতালের ভেতরের ব্যাপারে এত বাড়াবাড়ি করা আপনার কাজ নয়। ভুল তো মানুষেরই হয়। ভুল হয়। নীরব থামিয়ে দিল। ভুল যদি একটা জীবন কেড়ে নেয়, সেটা ভুল না, সেটা অপরাধ। আমি জানতে চাই, এই রিপোর্টে কার স্বাক্ষর? রশিদ দম্ভ নিয়ে বললেন, পুলিশ হয়ে ডাক্তারদের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলাটা শোভন নয়। ভুল তো মানুষেরই হতে পারে। রিপোর্ট দেখে কি আপনি চিকিৎসা বুঝবেন? ভুল যদি রোগীর জীবন নিয়ে খেলে, সেটা বোঝার জন্য চিকিৎসক হতে হয় না। পুলিশ হিসেবে দায়িত্ব আমার। এখন জানতে চাই, কার স্বাক্ষরে এই রিপোর্ট ছাড় হচ্ছে? রশিদের কণ্ঠ এবার কিছুটা থিতু হয়ে দেখুন, বেসরকারি ক্লিনিকে অনেক সময় দ্রুত রোগী সামলাতে রিপোর্টে সামান্য হেরফের হয়ে থাকে। রোগীকে সন্তুষ্ট রাখতে কিংবা হাসপাতালে রাখতে হয়, বুঝতেই পারছেন। নীরব চাহনি কঠিন করে বলল, সন্তুষ্ট রাখতে রোগীকে রে ফেলার লাইসেন্স দেয়নি কেউ।
এসব রিপোর্টের নামে যেটা চলছে সেটা চিকিৎসা নয়, ব্যবসা। আর সেই ব্যবসার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। কিছুক্ষণ চুপ থেকে রশিদ বললেন, আপনাদের এই তদন্ত ক্লিনিকের সুনাম নষ্ট করছে। রোগীরা আতঙ্কিত হচ্ছে। সাধারণ একটা মিস্টেক নিয়ে আপনারা বাড়াবাড়ি করছেন। নীরব হেসে বলল, সুনাম তো তখনই থাকবে যখন এখানে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবে। গে নয়। ক্লিনিকের সুনাম যদি আর রিপোর্ট আর কমিশনের ওপর দাঁড়িয়ে থাকে, সেটা ভাঙা দরকার। তারপর চোখমুখ কঠিন করে প্রগাঢ় রুক্ষ স্বরে বলল, গত 1 মাসে 5 জন রোগী আর রিপোর্টের ভিত্তিতে ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। একজন ডিগ্রি তত্ত্ব মুখেও পতিত হয়েছে। এরপরও আপনার বলতে লজ্জা করছে না, সাধারণ একটা মিস্টেক দাঁড়ি। আমাদের কাছে আরও প্রমাণ আছে, কিছু ডাক্তারের সাথে কমিশনের চুক্তি আছে। রিপোর্টে ইনফেকশন লিখে অতিরিক্ত টেস্ট করানো হয়। নীরব উঠে দাঁড়াল, বলল, অভিযোগ আর প্রমাণের উপর ভিত্তি করে আপনাকে অ্যারেস্ট করা হল। তানভীর অ্যারেস্ট হিম। তানভীর ত্রস্ত উঠে দাঁড়িয়ে, জি স্যার বলে মালিকের হাতে হ্যান্ডকাফ পরাল। হঠাৎ পাকা আমের ঘ্রাণে মাসিরা যেমন ভনব নিয়ে আসে, ঠিক তেমনি কই থেকে কয়েকজন টিভি চ্যানেলের সাংবাদিক ছুটে এল। নীরব তখন পুলিশ সুপারের কার্যালয়ের গেট দিয়ে প্রবেশ করছিল। ওকে ঘিরে ধরে ক্যামেরা, মাইক, ফ্ল্যাশ লসে উঠল। একজন সাংবাদিক তাড়াতাড়ি মাইক এগিয়ে বলল, স্যার, সিটি কেয়ার ক্লিনিকের বিরুদ্ধে এত বড় দুর্নীতির প্রমাণ কিভাবে সংগ্রহ করলেন? নীরব ভারিক্কি গলায় সংক্ষেপে বলল, দুর্নীতির গন্ধ ছড়িয়ে গেলে তার সূত্র ধরে পৌঁছানো কঠিন নয়। আরেকজন সাংবাদিক গলা উঁচিয়ে জিজ্ঞেস করল, আমরা কি খুব শিগগিরই দোষীদের শাস্তি দেখতে পাব? নীরব থামল না, এগিয়ে যেতে যেতে বলল, আইন নিজের পথে হাঁটছে, অপেক্ষা করুন। এক মহিলা রিপোর্টার কৌতূহল নিয়ে বলল, স্যার, আগেও সিটি কেয়ার ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ভুয়া রিপোর্ট, ভুল চিকিৎসার। তখন তো ধামাচাপা পড়ে গিয়েছিল। এবারও কি সেই পরিণতি? নীরব থমকে দাঁড়াল, চোখ দুটো কঠিন হল, গলা ভারী। এবার যারা চাপা দিতে আসবে তাদেরও জবাবদিহি করতে হবে। আগেরজন হঠাৎ প্রশংসার সুরে বলল, স্যার, আপনি সত্যিই অনেক সাহসিকতার পরিচয় দিলেন। যেখানে আগে অভিযোগ আসলেও টাকার কাছে সত্য চাপা পড়ে যায়, সেখানে আপনি একজন সৎ অফিসার হিসেবে নিজেকে প্রুভ করলেন। নীরব এক ঝলক তাকিয়ে হালকা মাথা নেড়ে মৃদু গলায় বলল, এটা আমার দায়িত্ব। দায়িত্ব পালন করেছি, ধন্যবাদ। তারপর আর কোনো দিকে না তাকিয়ে দৃঢ় কদমে ভেতরের দিকে এগিয়ে গেল নীরব। পেছনে ভাসতে থাকল ক্যামেরার ঝলকানি আর চাপা প্রশংসার গুঞ্জন। মাথার নিচে দুটো কুশন রেখে সোফায় শুয়ে প্রত্যাশা। পা দুটো সোফার উপর দিয়ে দেওয়ালে ঠেকিয়েছে। এক হাতে টিভির রিমোট, অন্য হাতে পপকর্ন তুলে মুখে পুড়ছে। বিকেলটা অলস কাটছে। একবার কার্টুন দেখছে তো আবার চ্যানেল পাল্টাচ্ছে। এমন সময় তারা চিহ্ন টিভিতে গিয়ে চোখ দুটো বিস্ময় কোটর ছাড়ার জোগাড়। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসল। 2 হাতে চোখ ডলল। না, ঠিকই দেখছে, ওই তো স্পষ্ট এসপি সাহেবকে দেখা যাচ্ছে। ঝট করে হেডলাইন পড়ল। নির্বের শেষের কথাগুলো শুনল। রিপোর্টারদের লাইভ থেকে পুরো বিষয়টা বুঝে নিল প্রত্যাশা। মিস্টার আনপ্রেডিক্টেবলকে টিভিতে দেখাচ্ছে তরিত আব্বু আম্মুকে ডেকে বলল। উনারা সে কি প্রশংসা শুরু করল। প্রত্যাশা ঠোঁট উল্টে পপকর্ন হাতে নিয়ে রুমে চলে গেল। কাল সকালে আব্বুর সাথে বাড়ি ফিরে এসেছে প্রত্যাশা। আসার পর আর কোনো কথা হয়নি। হঠাৎ প্রত্যাশার মনে হল, এসপি সাহেবকে ফোন দিব। কি বলবো? একটা থ্যাঙ্কস জানানোর উসিলায় আজকে তো ফোন দেওয়াই যায়। এই ভেবে প্রত্যাশা দ্রুত আব্বুর ফোনটা এনে নম্বর তুলতে থাকল। অদ্ভুত ব্যাপার, নম্বর তুলতে গিয়ে লক্ষ্য করল, এই নম্বর থেকে তো কাল রাতে কল এসেছিল। ডিনার করে রুমে এসে দেখে 2বার মিসড কল উঠে আছে। আননাউন নম্বর দেখে প্রত্যাশা ভ্রু কুঁচকে ভাবে, যার দরকার সে আবার দিবে। 2বার কেন 212 দিবে? এই ভেবে রাতে ঘুমিয়ে পড়েছিল। এটা যে নির্বের নম্বর জানা ছিল না, যা এসপি সাহেব নিজ থেকে কল দিয়েছিল খোঁজ নিতে। এটা দেখে প্রত্যাশার ভালোই লাগল। ঠোঁটে হাসি টেনে প্রত্যাশা বিছানার হেডে গাইলিয়ে কল দিল। নীরব একটা ফাইল দেখছিল। টেবিলের উপর থাকা ফোনে প্রত্যাশা নামটা ভেসে উঠতেই রিসিভ করল। কয়েক সেকেন্ড পার হলে ওপাশ থেকে কোনো শব্দ এলো না। ফাইলটা বন্ধ করে চেয়ারে গাইলিয়ে বসল নীরব। বলল, প্রত্যাশা। এবার ওপাশ থেকে গমগমে স্বর আসল।
যাক, এটা যে আমি। আপনি জেনেশুনেই কল দিয়েছিলেন দেখছি। ভুল করে নয়, আমি ভাবলাম ভুল করেও কাল রাতে কল আসতে পারে। নীরব প্রসঙ্গ পাল্টাতে বলল, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা বলুন তো আমায়, আমার নম্বর কিভাবে পেলেন? কার কাছ থেকে নিয়েছেন? এই মেয়ে বাড়তি কথা বলে নীরব তাই কদিনে বুঝে নিয়েছে। রক্তির শ্বাস ফেলে বলল, নম্বর জোগাড় করা, এটা কঠিন কিছু নাকি? পাল্টা প্রশ্নে প্রত্যাশা মুখ বাঁকাল। সোজা কথা এই লোক বলতে জানে না। কিছুটা তোত্তারা জবাব থাকবেই। প্রত্যাশা ঠোঁটে ঠোঁট চেপে বলল, কঠিন নয়, তবুও তো কারো না কারো কাছ থেকে নিতে হয়েছে। রাতের কথা মনে পড়ল নির্বের। প্রত্যাশার সাথে আগে কখনো ফোনে কথা হয়নি। তারপর বাড়িতে থাকাকালীন ফোন নম্বর নেওয়াও হয়নি। কাল রাতে নিভানের কাছে প্রত্যাশার নম্বর চাইতেন। নিভান মজার ছলে বলে, বউ তোর, আর তোর বউয়ের নম্বর কি না আমার কাছে চাইছিস? জবাবে নীরব বলে, আমার বউয়ের নম্বর চাইছি না, তোমার সিস্টার ইন লয়ের নম্বর চাইছি। থাকলে ঝটপট দাও তো। নিভান হেসে বলেছিল, কেন আমার শালীর সাথে প্রেম করবি নাকি? নীরব চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে, শুধু প্রেম নয়, পটিয়ে আরেকবার বিয়ে করব। হয়েছে? নিভান হো হো করে হাসতে হাসতে নম্বর দিয়েছিল। কিন্তু ম্যাডাম তো রাতে কল তুললেন না। নীরব উত্তরে বলল, ভাইয়ার কাছ থেকে। ও। কয়েক মুহূর্ত থেমে প্রত্যাশা জিজ্ঞেস করল, লাঞ্চ করেছেন? না, দুপুরে ব্যস্ত ছিলাম, বাসায় যেতে পারিনি। হাতের কাজ শেষ করে একটু পরই বেরুব। ব্যস্ত শব্দটা শুনেই তখনকার কথা মনে উঠল। এতক্ষণ তো ভুলে বসেছিল। প্রত্যাশা উচ্ছ্বসিত স্বরে বলল, অভিনন্দন অফিসার। নীরব নিঃশব্দে হাসল, ঠান্ডা গলায় বলল, থ্যাঙ্কস। আপনাকে টিভিতে যখন দেখালো আমার কি ভালো লাগলো না। তারপর আপনার নামের পাশে একজন সৎ, সাহসী অফিসার ট্যাগ দেখলাম। উফ, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। মেয়েটা খুব সহজ সরল আর ভালো মনের। প্রত্যাশার সুন্দর মনের অভিব্যক্তি দেখে নির্বের খুব ভালো লাগল। নীরব বলল, ওটা আমার ডিউটি প্রত্যাশা, এমন কিছুও নয়। হঠাৎ কিছু ভেবে প্রত্যাশা জিজ্ঞেস করে উঠল, আচ্ছা সত্যি করে বলুন তো, কাল রাতে যে ফোন দিয়েছিলেন, সেটাও কি শুধুই দায়িত্ব থেকেই? না মানে আপনি তো আবার খুব দায়িত্ববান। তাই বলছি আর কি, পৃথিবীতে তো আরও হাজারো মেয়ে আছে, কই তাদের কাছে তো ফোন দিলাম না। ফোন দেওয়া তো দূর, দেওয়ার কথা ভুলেও মনে হয়নি কখনো। সেটাই তো বলছি, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরিই বলুন না। কিছু কথার উত্তর সরাসরি দেওয়ার থেকে অপর পক্ষের বুঝে নেওয়াতে আলাদা একটা ফিলিংস থাকে। প্রত্যাশা বুঝল এই লোক সরাসরি বলবে না। প্রত্যাশা হাল ছেড়ে দিল, তবে আর কথা খুঁজে না পেয়ে বলল, আচ্ছা, তাড়াতাড়ি কাজ সেরে বাসায় গিয়ে খেয়ে নিয়েন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। দুদিন পর থানার ভেতর যেন এক অস্থির সমাবেশ বসেছে। এক কথায় মাছের হাট বললে ভুল কিছু হবে না। একপাশে ছেলে আর মেয়েপক্ষ উত্তপ্ত তর্কে লিপ্ত, অন্য পাশে প্রত্যাশা আর বন্ধুরা ক্ষোভে ফুঁসছে। মস্ত কালো বোরখা ও হিজাবে মোড়ানো প্রত্যাশার একমাত্র দৃশ্যমান অংশ ওর গভীর, কালো চোখের মণি। সদর থানার বয়স্ক কনস্টেবল বারবার উত্তেজিত দুই পক্ষকে থামতে বলছেন। হাত জোর করে অনুরোধও করছেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে কোনো একটা কেসের তদন্তের জন্য অফিসার এসেছে। দারোগা বাবুর সাথে কথা বলছে। একটু চুপচাপ থাকুন, দারোগা বাবু এসে দেখবেন। ভেতরে হইচইয়ের শব্দ যাচ্ছে। স্যারেরা রেগে যাবেন কিন্তু। ভেতরে গুরুত্বপূর্ণ কথা চলছে, একটু অপেক্ষা। না, হাজারো অনুনয় বিনয়ের সুরে অনুরোধ করেও লাভ কিছুই হচ্ছে না। দুই পক্ষ শুধু হাতাহাতি বাকি রেখেছে। মুখ দিয়ে যেন পারমাণবিক বোমা ব্লাস্ট করছে। বাবা কোয়েলের বিয়ে ঠিক করেছিল, এই জন্য কোয়েল কেঁদে কেটে একসা। ফ্রেন্ডরা পাশে আছি বলে সাহস দিল। প্রেমিক রোহানও সাহস দেখিয়ে বলেছিল, বিয়ে সমস্যার সমাধান বিয়ে দিয়েই করতে হবে। চল বিয়ে করে, সব ঝামেলা চুকে ফেলি। একবার বিয়ে হলে আঙ্কেল একসময় না একসময় মেনে নিবে। আর জোর করে তো তোকে বিয়ে দিতে চাইবে না, কারণ রুর কয়বার গলা কাটে। বন্ধুরা সবাই উৎসাহ দিল। লুকিয়ে কাজী অফিসে গিয়েছিল ওদের গ্রুপ। প্রত্যাশার গাইয়া বড় বোরখা বয়স্ক খালাম্মা টাইপের একজন সাক্ষী হতে। কিন্তু সমস্যা বাঁধল। কই থেকে কোয়েলের বাবা খবর পেয়ে ঠিক সময় মতো কাজী অফিসে হাজির। ওদিকে রোহানের পরিবারও হাজির। ওখানে এক দফা ঝগড়া হল। কোয়েলের বাবা কেস করবেন বলেন, ওনার অবুঝ মেয়েকে ফুসলিয়ে বিয়ের জন্য ইন্সপায়ার্ড করাই।
সব কটার নামে মামলা করবেন। এই বাদর বন্ধুগুলাকেও আজ দেখে ছাড়বেন। এদের জন্যই মেয়ের ডানা গজিয়েছে, পালিয়ে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছে। আজ উনিও এদের সব কটাকে দেখে ছাড়বেন। কাজী অফিস থেকে ঝগড়া এখন থানায় এসে পৌঁছেছে। ঝাঁকড়া চুলে আঙুল চালিয়ে একরাশ হতাশা নিয়ে নাহিদ দীর্ঘশ্বাস ফেলল। গলার স্বর ভরে উঠল আক্ষেপে। ধুর ছাই, তোদের কথায় কান দিয়ে কি এক মাইনকার চিপায় ফাইসা গেলাম। কত স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হব, মুখ উজ্জ্বল করব। এখন যদি একটা মামলা ঠুকে দেয় তাহলে। নাহিদের কথা শুনে প্রত্যাশা বাঁকা চোখে চাইল। কথার মাঝেই দুই হাত এক করে বলল, ভাই, এবার একটু চুপ কর তুই। আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রাখো। এমনিতেই মেজাজ তিরিক্ষি হয়ে আছে, তার ওপর তোর এই বেহুদা কথাবার্তা মাথার ভেতরা গু ন ধরিয়ে দিচ্ছে। মুখ উজ্জ্বল করার এতই শখ হলে বল, তোকে ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করি। দেখবি একেবারে ফোকা ফোকা হয়ে যাবি। হ্যাপি ঠোঁট চেপে হাসতে গিয়েও শেষ পর্যন্ত শব্দ করে হেসে ফেলল। নাহিদের কটমট দৃষ্টি পড়তেই মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে তর্জনী তুলে নীরব ক্ষমা চেয়ে নিল। লাল টকটকে বেনারসিতে মোড়ানো কোয়েল, পাশে সাদা পাঞ্জাবিতে রোহান, জনের মুখেই স্পষ্ট উদ্বেগের ছাপ। নাহিদ ওদের দিকে তাকিয়ে অসন্তুষ্ট স্বরে বিড়বিড় করল, শালা প্রেম প্রীতির গুষ্টি কিলাই। প্রত্যাশার চোখ পড়তেই নাহিদের মুখ কাচুমাচু হয়ে গেল। কোয়েল কদম এগিয়ে এসে প্রত্যাশার হাত মুঠোয় নিল, কণ্ঠে অনুনয়ের সুর। দোস্ত, কিছু একটা কর। আব্বু যা শুরু করেছে তাতে আমি হেব্বি পাচ্ছি। যদি সত্যি সত্যি রোহানসহ তোদের নামে কেস ঠুকে দেয় তাহলে? নাহিদ খেপাটে সুরে বলল, ঠিক মামলা করে দিবে তোর স্বৈরাচারী বাপ। বাল্যবিবাহে সাহায্য করতে গিয়ে আগামীর একজন ভবিষ্যৎ বিসিএস ক্যাডারের স্বপ্ন ভেঙ্গে হবে চুরমার। একবার নামের সাথে মামলা ফামলা ঢুকলে আর সরকারি চাকরি হবে না ইহজন্মে। কোয়েল মাথা নাড়িয়ে বলল, আরে আব্বু মিথ্যে বলছে তো। আমার আসল বয়স 18 বছর 7 মাস চলছে। জন্মনিবন্ধনে 2 বছর কম দেওয়া আছে। জানিসই তো পড়াশোনায় কেমন আমি, তাই আব্বু নিজেই বয়স কমিয়ে দিয়েছিল। শেষ কথাটা মিনমিনে স্বরে বলে কোয়েল। প্রত্যাশা জিজ্ঞেস করল, অফিসারের সামনে এটা বলতে পারবি তো, নাকি আঙ্কেলের ক শুনে ___। কথার মাঝেই নাহিদ বলল, আরে ওরটা না হয় হলো, কিন্তু ওই ভাদাইমার কি হবে? ভাদাইমার বয়স 18 থেকে কিভাবে টেনে 21-এ আনব? শালার চুল দাড়ি গজায় নাই, অথচ বিয়ে করার শখ জাগছে। রোহান তো চোখে তাকিয়ে সাফাই গাইতে বলল, আরে আমাকে এভাবে বলছিস কেন? আঙ্কেল কোয়েলের অন্যত্র বিয়ে ঠিক করতে যাচ্ছিল বিধায়ী তো এরকম একটা ডিসিশন নিলাম। এখন যে পরিস্থিতিটা এমন হবে, কে জানত? ওপাশের ঝগড়া ঝাঁটি হম্বিতম্বি যেন ক্রমশ বাড়ছিলই। মুহূর্তেই জলদগম্ভীর স্বরে পুরো থানা নিস্তব্ধ হয়ে যায়। স্টপ, ডিসি যা পুলিশ স্টেশন, নট আ ফিশ মার্কেট। কণ্ঠ শুনে ঘাড় ফিরাতেই প্রত্যাশার চক্ষু চড়ক গাছ। শুকনো ঢোক গিলে মনেমনে আওড়াল, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, এখানে কি করছে? যেখানে বা ঘের সেখানেই সন্ধে হয়। কথাটা একেবারে খাপে খাপ দেখছি। এর আবার আজকেই এখানে আসার ছিল। ধুর, টাইমিংটা, ওহ শীত শীত শীত। কয়েক সেকেন্ড পরে সামনের অফিসারের দৃষ্টি 1 সেকেন্ডের জন্য প্রত্যাশার দৃষ্টিতে মেলে। প্রত্যাশা তড়িৎ দৃষ্টি সরিয়ে নেয়। হ্যাপির দিকে চেয়ে ফিসফিসিয়ে বলে, দেখ তো, আন্টির আলখেল্লার মতো ইয়া বড় বোরখা আর হিজাব গায়ে আমাকে চেনা যাচ্ছে কিনা? বুঝা যাচ্ছে কি? শুধু তো চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তারপরও কি ___। হ্যাপি চোখ ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যাশার আপাদমস্তকে নজর বুলায়। হঠাৎ আতকে ওঠে হাই হাই করে বলে উঠল, ইয়া আল্লাহ, আম্মুর নতুন বোরখা ছিল এটা। একদিনও আম্মু পরেনি। ছি, রলো কি করে? কোথায় বাঁধিয়ে ছিঁড়ে ফেললি? আম্মু দেখলে তো আমার পিঠে তাল পড়বে। নিজে পড়ার কথা বলে আজকের জন্য নিয়েছিলাম। প্রত্যাশা অতিষ্ঠ চোখে চাইল, দাঁতে দাঁত চেপে বলল, আরে আন্টির মা রের চিন্তা পড়ে করিস। এখন এখান থেকে সহিসালামতে কিভাবে বেরোবি তাই ভাব। পুলিশের এন্ডার হাত থেকে রক্ষা পাওয়ার কথা আগে ভাব। পুলিশের ডান্ডার কথা শুনে হ্যাপির মুখটা এইটুকুন হয়ে আসে। আপাতত মায়ের কুনির কথা মাথার একপাশে সরিয়ে রাখে। হ্যাপির আত্মা শুকিয়ে আসছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, প্রত্যাশা রে, প্রত্যাশা সত্যি সত্যিই জেলে চালান টালান করে দিবে না তো?
বাল্যবিবাহে উৎসাহিত করে, দেন সাহায্য করার জন্য মামলা দিয়ে দিবে না তো? অফিসারকে দেখে তো আমার খুব কড়া মনে হচ্ছে। প্রত্যাশা আর চোখে অফিসারের দিকে চাইল। ঠোঁট নেড়ে বলল, ব্যাটা বেশি হম্বিতম্বি করলে খবর আছে। ব্যাটা নিজে বাল্যবিবাহ করেছে, আমাদের নামে কেস দিলে উল্টো ওনার নামে মামলা দিয়ে দিব। শেষে নিজের চাকরি নিয়ে টানাটানি শুরু হবে। হ্যাপি বিস্ময় নিয়ে সুধাল, তুই চিনিস ওনাকে?